তাহলে আজকে রোটেশন অফ রিজিড বডি এই চ্যাপ্টারে যে এমসিকিউগুলো আছে সেগুলো করব, ঠিক আছে। তাহলে দেখো প্রত্যেকটা এমসিকিউ আমি করিয়ে দিচ্ছি। প্রথমে যে এমসিকিউটা আছে কি বলেছে, কৌণিক ভরবেগ এল এর ভেক্টর রূপটি হলো। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 1, কৌণিক ভরবেগের ভেক্টর রূপ। নিশ্চয়ই তোমরা পড়েছো কৌণিক ভরবেগের ভেক্টর রূপ এল ভেক্টর, এটা সমান হবে আর ভেক্টর ক্রস পি ভেক্টর, আর ক্রস পি, এটাই হচ্ছে কৌণিক ভরবেগের ভেক্টর রূপ। আরও কৌণিক ভরবেগের রাশিমালা আছে, এগুলো মনে রাখবে। 1 নম্বরে হচ্ছে এল, এটা সমান হচ্ছে আই ইন্টু ওমেগা, এটাও কৌণিক ভরবেগের রাশিমালা। আবার কৌণিক ভরবেগ এল, এটা সমান হয় এম ভি ইন্টু আর। তিনটেই হচ্ছে কৌণিক ভরবেগের কি রাশিমালা, ঠিক আছে। এবার যেটা আমরা দেখব, নেক্সট যে কোশ্চেনটা আছে, দেখো নেক্সট কোশ্চেনটায় যেটা বলেছে কি আছে, যদি একটি ঘূর্ণায়মান বস্তুর ওপর টর্ক ক্রিয়া না করে এবং যদি বস্তুটির জড়তা ভ্রামক আয় কমে যায়, তাহলে বস্তুটির কৌণিক বেগ এমনভাবে বাড়বে যাতে, দেখো এই কোশ্চেনটার উত্তর হবে আই ওমেগা সমান ধ্রুবক। আমরা কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র পড়েছি, সে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি ছিল, বাইরে থেকে যদি কোনো টর্ক প্রযুক্ত না হয় তাহলে কোনো একটা বস্তুর কৌণিক ভরবেগ সেটা কী হবে, ধ্রুবক থাকবে। দেখো এটা একটা সমীকরণ যে টাউ ভেক্টর বা টাউ ইকুয়াল টু কী হয়, ডিএল বাই ডিটি, ঠিক আছে। দেখো যদি টর্ক টাউয়ের ভ্যালু 0 হয় তাহলে এখান থেকে আমরা পাবো ডিএল বাই ডিটি, এটা সমান কত, 0। তাহলে ডিএল বাই ডিটি সমান যদি 0 হয় তাহলে এখান থেকে এল সমান কি, কনস্ট্যান্ট। এল এর ভ্যালু কী হবে, কনস্ট্যান্ট। দেখো এল সমান কি আই ওমেগা, তাহলে এল সমান যদি কনস্ট্যান্ট হয় তাহলে আই ওমেগা, এই আই ওমেগার ভ্যালুটাও কী হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে দেখো বাইরে থেকে যদি কোনো টর্ক প্রযুক্ত না হয় তাহলে কোনো একটা বস্তুর কৌণিক ভরবেগ এল যেটা, সেই এলটা কি ধ্রুবক থাকবে, অর্থাৎ আই ওমেগাটা কি ধ্রুবক। তাহলে দেখো যদি আয়টা কমে যায় তাহলে কৌণিক বেগটা কী হবে, এমনভাবে বৃদ্ধি পাবে যাতে আই ওমেগার ভ্যালু কী হয়, ধ্রুবক থাকবে। তাহলে এখানে দেখো কোশ্চেনের উত্তর কোনটা হবে, আই ওমেগা সমান কি ধ্রুবক। আচ্ছা, তারপরে যে কোশ্চেন আছে 3 নম্বরের যে কোশ্চেনটা, 3 নম্বরের কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এমসিকিউ, এটাতে স্টার দিয়ে রাখো। দেখো কোশ্চেনটায় কি বলেছে, বলেছে সমবৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান কোনো কণার কৌণিক ভরবেগ এল, তারপরে কি বলেছে, যদি কণাটির কম্পাঙ্ক দ্বিগুণ করে গতিশক্তি অর্ধেক করে দেওয়া হয় তাহলে তার কৌণিক ভরবেগ কত হবে। দেখো কোশ্চেনে কি দেওয়া আছে, কৌণিক ভরবেগ প্রথমে যেটা সেটা বলে দিয়েছে, সেটা হচ্ছে এল। এবার জানতে চেয়েছে পরে কৌণিক ভরবেগ কত হবে, এবং কন্ডিশন দেওয়া আছে। দেখো আর একটা কি, পরে কম্পাঙ্ক যেটা, সেই কম্পাঙ্কটাকে কি করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে, আর গতিশক্তিটাকে কি করা হয়েছে, অর্ধেক করা হয়েছে। তাহলে দেখো ধরি প্রাথমিক কৌণিক ভরবেগ, প্রাথমিক কৌণিক ভরবেগ, এটাকে আমরা ধরে নিচ্ছি কত, এল, সেটা কোশ্চেনে বলাই আছে, এটা সমান কত, আই ওমেগা। আর আমাদেরকে কি পরে কৌণিক ভরবেগ কত হবে সেটা ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে এটা দেখো আমরা লিখছি পরে কৌণিক ভরবেগ, এটা কি এল ড্যাশ, তাহলে এল ড্যাশ সমান হচ্ছে কি আই ড্যাশ ইন্টু ওমেগা ড্যাশ। তাহলে পরে জড়তা ভ্রামক যেটা, সেটাকে আমরা ধরে নিচ্ছি আই ড্যাশ, আর কৌণিক বেগটা হচ্ছে কত, ওমেগা ড্যাশ। আর প্রথমে তার জড়তা ভ্রামক কত ছিল, আই, আর প্রথমে কৌণিক গতিবেগ কত ছিল, ওমেগা। দেখো পরে কৌণিক ভরবেগ যদি আমাকে ক্যালকুলেশন করতে হয় তাহলে আই ড্যাশ আর ওমেগা ড্যাশের ভ্যালুটা কি ক্যালকুলেশন করতে হবে। এই সেটা কিভাবে করব, তার জন্য দেখো একটা
কন্ডিশন দেওয়া আছে বা কোশ্চেনে বলা আছে যে প্রথমে কম্পাঙ্ক যা ছিল পরে কম্পাঙ্ককে কি করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে। দেখো কম্পাঙ্কের সঙ্গে আমরা ওমেগার কিন্তু একটা রাশিমালা জানি, আমরা জানি ওমেগা এটা সমান কত 2πn, যেখানে এনটা হচ্ছে কি কম্পাঙ্ক। তাহলে দেখো প্রথমে কৌণিক গতিবেগ যেটা সেটা কত ওমেগা, সেটা সমান কত 2πn, আর পরে যে কৌণিক গতিবেগ ওমেগা ড্যাশ এটা সমান কী হবে 2π। এবার দেখো ওই কম্পাঙ্কটাকে পরে আমরা ধরে নিচ্ছি কত এন ড্যাশ, যদিও কোশ্চেনে সেইটা বলে দিয়েছে কি দ্বিগুণ, তাহলে এটা দেখো কত হয়ে গেল 2π ইন্টু 2 ইন্টু এন, তাহলে এটাকে এই 2টাকে আগে এখানে লিখছি ইন্টু এখানে কত 2πn, তাহলে এইটা কার ভ্যালু ওমেগা ড্যাশ, তাহলে ওমেগা ড্যাশ এটা সমান দেখো 2 ইন্টু 2πn এর ভ্যালু কত ওমেগা, তাহলে দেখো ওমেগা ড্যাশের ভ্যালু আমরা পেয়ে গেলাম প্রথম যে কন্ডিশনটা দেওয়া আছে সেখান থেকে, ঠিক আছে। ওমেগা ড্যাশের ভ্যালু কত আসছে 2 ওমেগা। এবার দেখো আর একটা কন্ডিশন দেওয়া আছে যে তার শক্তিকে কি করে দেওয়া হয়েছে, অর্ধেক করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে ঘুরছে, তাহলে আমরা শক্তি মানে তার আবর্ত গতিশক্তি, তার রাশিমালা দেখো আমরা জানি কি এটা সমান কি হয় হাফ ইন্টু আই ইন্টু ওমেগা স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হলো কি প্রাথমিক গতিশক্তি, আর পরে যে গতিশক্তি সেই গতিশক্তিটাকে আমরা ধরে নিচ্ছি কে ড্যাশ, তাহলে কে ড্যাশ সমান দেখো কত আসবে হাফ ইন্টু তার জড়তা ভ্রামকটা আই ড্যাশ, আর কৌণিক গতিবেগটা কী হয়ে গেছে ওমেগা ড্যাশ তার কি স্কোয়ার। এবার দেখো কোশ্চেনে বলে দিয়েছে পরে তার যে শক্তি সেটা কি অর্ধেক হয়ে গেছে, তাহলে পরের শক্তি কে ড্যাশটা প্রথমে যেটা ছিল তার কি হবে অর্ধেক হবে, তাহলে কে ড্যাশের জায়গায় আমরা লিখতে পারবো k/2, এটা সমান দেখো হাফ ইন্টু আই ড্যাশ, আর ওমেগা ড্যাশের ভ্যালু অলরেডি আমরা পেয়ে গেছি, সেটা কত 2 ওমেগা, স্কোয়ার করে দিলে একেবারে 4 ওমেগা স্কোয়ার। এবার দেখো কে এর যে ভ্যালু সেই কে এর ভ্যালু কত হাফ আই ওমেগা স্কোয়ার, সেটা বসাচ্ছি। তাহলে দেখো নিচে একটা এখানে হাফ আছে, সেটা থাকলো কে এর জায়গায় হাফ আই ওমেগা স্কোয়ার, এটা সমান দেখো 1/2 ইন্টু আই ড্যাশ ইন্টু 4 ওমেগা স্কোয়ার। দেখো ওমেগা স্কোয়ার কী হয়ে গেল, কেটে গেল, এখানে এই হাফ কেটে গেল, তাহলে আই ড্যাশের ভ্যালু কত আসছে, তাহলে এইদিকে আই ড্যাশ আছে, সে আই ড্যাশ সমান দেখো এই যে 4 সে 4টের নিচে নেমে যাবে, আর এইদিকে আই আছে, তাহলে আই বাই কত 4 দুগুণে 8, তাহলে আই ড্যাশের ভ্যালু পেয়ে গেলাম, ওমেগা ড্যাশের ভ্যালু পেয়ে গেছি, সে মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো পরে কৌণিক ভরবেগ এল ড্যাশ এটা সমান কত ছিল আই ড্যাশ ওমেগা ড্যাশ, আই ড্যাশের ভ্যালু কত I/8, আর ওমেগা ড্যাশের ভ্যালু হচ্ছে কত 2 ওমেগা, তাহলে এটা কাটলে কত 4, তাহলে 1/4 ইন্টু কত আই ওমেগা, তাহলে এটা সমান দেখো 1/4, আর আই ওমেগার ভ্যালু দেখো অলরেডি এখানে লেখা আছে কত এল, তাহলে এল 1/4 মানে হচ্ছে 0.25 ইন্টু এল, তাহলে এটাই হচ্ছে পরে কৌণিক ভরবেগ তার মান বা তার রাশিমালা। তাহলে এখানে দেখো কোন অপশানটা রাইট হচ্ছে বি, তাহলে পরে তার যে কৌণিক ভরবেগ সেটা হয়ে গেল কত 0.25 ইন্টু প্রাথমিকে যেটা ছিল সেটা। আশা করছি বুঝতে পেরেছো, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, ভালো করে এটা অ্যান্সারটাও কী করবে মুখস্থ করে রাখবে, কারণ যখন ধরো পরীক্ষায় আসবে এমসিকিউ এটা তো দেখবে না যে তুমি ক্যালকুলেশন করে টিক চিহ্ন দিয়েছো না মুখস্থ করে রেখে টিক চিহ্ন দিয়েছো, তাহলে কিভাবে আসছে সেটা বুঝতে পারলে সেই সঙ্গে সঙ্গে এই এমসিকিউ এর যে উত্তর সেটা মুখস্থ করে রাখবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে প্রবলেমটা আছে সেটা দেখো 4 নম্বরেরটা কি বলেছে। 4 নম্বরের প্রবলেমটা দেখো, বলেছে একটি ঢিলকে একটি ভারহীন দড়ির এক প্রান্তে বেঁধে সমদ্রুতিতে ঘোরানো হলো। বলেছে ঢিলটির কৌণিক ভরবেগ এল, ঠিক আছে। তারপরে কি বলেছে, কৌণিক বেগ একই রেখে দড়ির দৈর্ঘ্য অর্ধেক করে দিলে কৌণিক ভরবেগ কত হবে। দেখো আগের অঙ্কটাও কৌণিক ভরবেগ নিয়েছিল, এটাও কৌণিক ভরবেগ রিলেটেড।
তাহলে আমরা এই অঙ্কটা করি। দেখো তাহলে প্রথমে একটা ঢিলকে ঘোরানো হচ্ছে। এখানে দেখো এটা তুমি ধরে নাও একটা কি বলেছে দড়ি, তাহলে সেই দড়ির এখানে আমরা একটা ভরকে কি করেছি বেঁধেছি। এই ভরটাকে আমরা ধরে নিচ্ছি এম, আর এখানে একটা বিন্দু, সেই বিন্দুটা হচ্ছে ও বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে। আর দড়ির যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিচ্ছি কত আর। তাহলে দেখো প্রথমে তার যদি কৌণিক ভরবেগ দেখি, তাহলে ফার্স্ট কেস তার কৌণিক ভরবেগ এল, এটা সমান কত আই ইন্টু ওমেগা, ঠিক আছে। পরে কৌণিক যে ভরবেগ সেটাকে আমরা ধরে নিচ্ছি কত এল ড্যাশ। এবার দেখো কোশ্চেনে বলে দিয়েছে যে কৌণিক বেগ একই আছে, তাহলে আগে যেটা ওমেগা ছিল এখনও ওমেগা আছে, তাহলে চেঞ্জ কোনটা হবে আই ড্যাশের ভ্যালুটা, মানে আইয়ের ভ্যালুটা। তাহলে প্রথমে জড়তা ভ্রামক ছিল আই, পরে জড়তা ভ্রামক কত আই ড্যাশ। এবার দেখো প্রথমে এটা দড়ির যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিচ্ছি কত আর। তাহলে প্রথমে জড়তা ভ্রামক আই, এটা সমান আমরা লিখতে পারবো এম ইন্টু আর স্কোয়ার, কারণ জড়তা ভ্রামক বিন্দু ভরের ক্ষেত্রে আমরা জানি বস্তুটার ভর ইন্টু কি দূরত্বের স্কোয়ার, সে ফর্মুলায় বসিয়ে দিলাম। আচ্ছা এবার পরে দেখো ওই দড়িটার যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটাকে কি করে দেওয়া হয়েছে অর্ধেক করে দেওয়া হয়েছে। তাহলে এটা ও বিন্দু, আর এই যে দূরত্ব সেই দূরত্বটা অর্ধেক মানে কত r/2 হয়ে গেল। তাহলে পরে জড়তা ভ্রামক যদি আমরা ক্যালকুলেশন করি আই ড্যাশ, তাহলে এটা সমান হবে এম ইন্টু দেখো r/2 তার স্কোয়ার মানে r²/4, আর এখানে দেখো 1/4 এম আর স্কোয়ারের ভ্যালু কত আই, তাহলে আই ড্যাশের ভ্যালু কত হয়ে গেল i/4। এই ভ্যালুটা এখানে তুমি বসিয়ে দাও। তাহলে দেখো এল ড্যাশ এটা সমান আই ড্যাশের ভ্যালু i/কত 4 ইন্টু এখানে একটা ওমেগা আছে, ওমেগা থাকলো। তাহলে দেখো এল, আচ্ছা এটা এল ড্যাশ সমান আই ওমেগার ভ্যালু কত এটা এল, আর নিচে কত 4। তাহলে কৌণিক ভরবেগের যে মান পরে কত হয়ে গেল l/4। তাহলে দেখো এই উত্তরটা হচ্ছে সঠিক উত্তর, বুঝতে পেরেছো। তারপরে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, এটা থিওরি রিলেটেড। কি বলেছে টর্ক ও কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্কের মতোই একই রকমের ধরনের সম্পর্ক হলো টর্ক আর কৌণিক ত্বরণ। দেখো টর্ক আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কি, টাও সমান হচ্ছে আই ইন্টু আলফা। এরকম একটা সমীকরণ দেখো আমরা জানি, সেটা হচ্ছে বল, আচ্ছা টর্ক ও কৌণিক ভরবেগ, এটা কৌণিক ত্বরণ হয়ে গেল। দেখো টর্ক আর কৌণিক ভরবেগের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে আমরা জানি টর্ক টাও এটা সমান ডিএল বাই কত ডিটি। এরকম সম্পর্ক আমরা রৈখিক গতির ক্ষেত্রে পড়েছি যে বল এফ এটা সমান হচ্ছে ডিপি বাই কত ডিটি, অর্থাৎ রৈখিক গতির ক্ষেত্রে বল এটা সমান রৈখিক ভরবেগের পরিবর্তন, আর কৌণিক গতি বা আবর্ত গতির ক্ষেত্রে টর্ক এটা সমান হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তন, ঠিক আছে। আচ্ছা তারপরে যে কোশ্চেনটা আছে দেখে নাও। পাঁচ নম্বরেরটা হলো, এরপরে 6 নম্বরের যে কোশ্চেনটা আছে ছয় নম্বরের এমসিকিউটা দেখো কি বলেছে, একটি চাকতির জড়তা ভ্রামক 100 গ্রাম ইন্টু সেন্টিমিটার স্কোয়ার, চাকতিটি 2 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে আবর্তন করে, চাকতির আবর্ত গতিশক্তি হলো। তাহলে দেখো যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিচ্ছি দেওয়া আছে। যে কোনো কোশ্চেন এরকমভাবে করবে তাহলে পেরে যাবে, যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেবে। কি দেওয়া আছে, জড়তা ভ্রামক আই, এটার সমান কত 100 গ্রাম
ইন্টু সেন্টিমিটার স্কোয়ার। আর কি দেওয়া আছে, চাকতিটির কৌণিক বেগ, কৌণিক বেগ হচ্ছে ওমেগা, সেই ওমেগা সমান হচ্ছে 2 রেডিয়ান পার সেকেন্ড। আর কি ক্যালকুলেশন করতে বলেছে, আবর্ত গতিশক্তি, আবর্ত গতিশক্তি কে, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এবার দেখো যেগুলা দেওয়া আছে আর যেটা ক্যালকুলেশন করতে হবে তার মধ্যে কি সম্পর্ক। আবর্ত গতিশক্তির রাশিমালা আমরা জানি বা সম্পর্ক জানি জড়তা ভ্রামক আর আয়ের ওমেগার সঙ্গে। কে ইকুয়াল টু কী হয়, হাফ আই ইন্টু ওমেগা স্কোয়ার। মানগুলো বসিয়ে দাও, তাহলে হাফ আয়ের ভ্যালু কত 100 আর ওমেগার ভ্যালু কত দেওয়া আছে 2 তার স্কোয়ার, মানে 4 হয়ে গেল। এটা কাটলে দেখো 2, তাহলে 2 ইন্টু 100 মানে কত 200। আর আবর্ত গতিশক্তি যেটা, সেই আবর্ত গতিশক্তি যেহেতু এখানে সিজিএস আছে, সিজিএসে শক্তির একক হচ্ছে আর্ক, আর এসআই হলে তখন কী হতো, জুল হতো। তাহলে এটার উত্তর আসছে দেখো 200, তার মানে এইটা সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে যে কোশ্চেনটা আছে কি বলেছে 7 নম্বরেরটা, এম ভর ও আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার চাকতির কেন্দ্রগামী ও অভিলম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক হলো। এটা আশা করছি তোমরা মুখস্থ করেছো। চাকতি যদি হয়, দেখো এরকম একটা কি চাকতি, চাকতি মানে যার ভিতরের যে অংশ, সেই ভিতরের অংশটাতে কি আছে, মেটেরিয়ালস আছে। তাহলে এগুলো সব মেটেরিয়ালস আছে, একটা চাকতি। দেখো অক্ষটা কোন দিক দিয়ে গিয়েছে, বলেছে কেন্দ্রগামী এবং অভিলম্ব অক্ষ। তার মানে এই যে চাকতি, তার সেন্টার একটা অক্ষ এই বরাবর গিয়েছে। এই অক্ষটা কি চাকতির যে তল, সেই তলের সঙ্গে কি লম্বভাবে আছে এবং কি ভরকেন্দ্র দিয়ে গিয়েছে। আর এই চাকতির যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটাকে আমরা ধরে নিচ্ছি কত, আর। তাহলে এর জড়তা ভ্রামকের যে ফর্মুলা আই, এটা সমান হচ্ছে 1/2 mr স্কোয়ার, যেখানে এমটা হচ্ছে কি চাকতিটার ভর আর আরটা হচ্ছে চাকতিটার কি ব্যাসার্ধ। জড়তা ভ্রামকের রাশিমালা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে এগুলো মুখস্থ করে রাখবে। একটা চাকতি যদি ধরো এরকম টাইপের হয়, মানে এটা একটা চাকতি, এই চাকতির কোনো একটা অক্ষ দেখা যাচ্ছে তার ভরকেন্দ্র দিয়ে গিয়েছে এবং ব্যাস বরাবর, তাহলে এই অক্ষের সাপেক্ষে এই জড়তা ভ্রামকের রাশিমালা এটা হয় 1/4 mr স্কোয়ার। এটাও ভালো করে মুখস্থ করে রাখবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে নাম্বার 8, সেটা এইবার আমরা দেখব। দেখো কি বলেছে, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি সরু রিংয়ের কেন্দ্রগামী ও তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ ক্যালকুলেশন করতে বলেছে। দেখো আগেরটা ছিল ডিশ, এবার কি আছে রিং। দেখো রিং আর ডিশের মধ্যে পার্থক্য কি, রিংয়ের মাঝখানটা কি ফাঁপা বা ফাঁকা, আর ডিশের মাঝখানে কি মেটেরিয়ালস আছে। তাহলে এইবার এইখান দিয়ে ধরো একটা অক্ষ গিয়েছে, তাহলে এই রিংয়ের এই দিক দিয়ে যদি একটা অক্ষ যায়, সেই অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক তার রাশিমালা আমি অলরেডি ক্যালকুলেশন করে দিয়েছিলাম। তাহলে দেখো এই অক্ষটা রিংয়ের ভরকেন্দ্র দিয়ে গিয়েছে এবং তলের সঙ্গে কিভাবে আছে, লম্বভাবে আছে। তাহলে এই অক্ষের সাপেক্ষে এই জড়তা ভ্রামকের রাশিমালা হয় m ইন্টু আর স্কোয়ার। এই রাশিমালা আমি প্রমাণ করে দিয়েছি, যারা ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নেবে। এবার কি ক্যালকুলেশন করতে বলেছে, চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ কে ইকুয়াল টু, তার ফর্মুলা ছিল √অফ কত, I/m। ঠিক আছে, এবার এখানে মানটা বসিয়ে দাও। আয়ের ভ্যালু mr স্কোয়ার আর নিচে কত একটা m, তাহলে mm কেটে গেল, তাহলে কে সমান হবে √অফ r স্কোয়ার মানে কত r। এটা হচ্ছে ওর রেডিয়াস অফ জাইরেশন বা চক্রগতির ব্যাসার্ধ। তাহলে কোন উত্তরটা সঠিক, এটা সি। ঠিক আছে, এরপরে আমরা 9 নম্বর প্রবলেমে চলে যাব। দেখে নাও কি বলেছে, একটি ঘূর্ণায়মান টেবিলের উপর দাঁড়িয়ে এক ব্যক্তি তার 2 বাহু প্রসারিত করে একটা নির্দিষ্ট কৌণিক বেগে আবর্তন করছে। ব্যক্তিটি হঠাৎ বাহু দুটিকে কাছে নিয়ে এলো। এই অবস্থায় তার জড়তা ভ্রামক আগের মানের 75% হলে তার আবর্ত গতিশক্তি। ভালো করে দেখো,
একটি ঘূর্ণায়মান টেবিলের উপর এক ব্যক্তির তার দুই বাহু প্রসারিত করে আবর্তন করছে। মানে ধরে নাও একটা টেবিল ঘুরছে, সেখানে একজন ব্যক্তি এইভাবে আছে, ঠিক আছে? তাহলে টেবিলটা ঘুরছে, সেই টেবিলের সঙ্গে ব্যক্তিটাও কী হবে, ঘুরবে। এবার তারপরে কি করা হলো, ওই ব্যক্তি নিজের হাত যেটা, সেই হাতটাকে এরকম সংকুচিত করে নিল। তাহলে দেখো আগে যতটা জড়তা ভ্রামক সে নিয়ে ঘুরছিল, বা আগে তার যা জড়তা ভ্রামক এবং কৌণিক গতিবেগ হবে, হাতটাকে যদি গুটিয়ে নেয় তাহলে সেটা কী হবে, চেঞ্জ হয়ে যাবে। এবার এখানে একটা জিনিস দেখো, সে যা করেছে নিজে থেকে, মানে হাত প্রথমে প্রসারিত ছিল, পরে সেটাকে সংকুচিত করে নিয়েছে। এখানে দেখো এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই হয়নি, ঠিক আছে? এই কথাটাও কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে দেখো, তাহলে প্রথমে যে আবর্ত গতিশক্তি, সেই আবর্ত গতিশক্তিকে আমরা ধরে নিচ্ছি কত, কি? তাহলে কে সমান কত হবে, হাফ আই ইন্টু ওমেগা স্কোয়ার, ঠিক আছে? আর পরে যে গতিশক্তি, সেই পরে গতিশক্তিটাকে আমরা ধরে নিচ্ছি কে ড্যাশ। তাহলে কে ড্যাশ সমান কী হবে, হাফ ইন্টু আই ড্যাশ ইন্টু ওমেগা ড্যাশ তার কি স্কোয়ার, ঠিক আছে? এটা দেওয়া আছে। এইবার দেখো যে তার জড়তা ভ্রামক প্রথমে যা ছিল, পরে কত হয়ে গেছে, 75%। তাহলে এক নাম্বার দেখো, ওই কন্ডিশন থেকে আমরা জড়তা ভ্রামক ক্যালকুলেশন করব। তাহলে প্রথমে জড়তা ভ্রামক যদি আই হয়, পরে জড়তা ভ্রামক আই ড্যাশ, এটা সমান কী হবে, 75/100 আই। জড়তা ভ্রামক আগে যা ছিল তার কত হয়ে গেছে, 75%। তাহলে এইটা, তাহলে আই ড্যাশের মান কত আসছে, 3/4 আই। এটাকে 25 দিয়ে কাটলে দেখো এটা হবে। এবার দেখো, তাহলে আই ড্যাশের ভ্যালু পেয়ে গেলাম। পরে আমাদেরকে যদি তার আবর্ত গতিশক্তি ক্যালকুলেশন করতে হয়, তাহলে কার ভ্যালু লাগবে, ওমেগা ড্যাশের ভ্যালু। ওমেগা ড্যাশের ভ্যালু আমরা কিভাবে পাবো, দেখো এখানে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হয়নি, আর আমরা জানি বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয়, তাহলে যে কোনো একটা বস্তু বা বস্তু সংস্থার কী হবে, প্রাথমিক তোমার কৌণিক গতিশক্তি বা আবর্ত গতিশক্তি আর অন্তিম আবর্ত গতিশক্তি পরস্পর কী হবে, সমান হবে। তাহলে সেটাকে আমরা সমান করে দেব। তাহলে দেখো কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রানুসারে, তাহলে দেখো প্রাথমিক কৌণিক ভরবেগ সেটাকে আমরা ধরে নিচ্ছি আই ওমেগা, আর পরের কৌণিক ভরবেগ আই ড্যাশ ওমেগা ড্যাশ। তাহলে দেখো প্রাথমিক কৌণিক ভরবেগ আর পরের কৌণিক ভরবেগ কী হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে এইবার এখান থেকে দেখো আই ওমেগা এটা সমান হচ্ছে আই ড্যাশ। আই ড্যাশের ভ্যালু আমরা পেয়েছি 3/4 ইন্টু আই, আর ওমেগা ড্যাশের ভ্যালুটাকে কী করবো, আমরা ক্যালকুলেশন করব। তাহলে আই কী হয়ে গেল, কেটে গেল। তাহলে এখান থেকে দেখো 4/3, এখানে 4টাকে এইদিকে নিয়ে আসলাম, 3টাকে নিচে, ওমেগা এটা সমান কার ভ্যালু হয়ে গেল, ওমেগা ড্যাশের ভ্যালু। তাহলে দেখো আমরা আই ড্যাশের ভ্যালু পেয়ে গেছি, ওমেগা ড্যাশের ভ্যালু পেয়ে গেছি। তাহলে পরের আবর্ত গতিশক্তি সেটাও পেয়ে যাব। পরে আবর্ত গতিশক্তি কে ড্যাশ, সেই কে ড্যাশ সমান দেখো হাফ ইন্টু আই ড্যাশ। আই ড্যাশের ভ্যালু 3/4 আই, আর ওমেগা ড্যাশের ভ্যালু এটা আছে, স্কোয়ার করে দাও 16/9 ইন্টু কত ওমেগা তার স্কোয়ার। তাহলে এখানে দেখো এটা কেটে দাও, এটা কাটলে 3 আর এটা কাটলে 4, ঠিক আছে? তাহলে এখানে দেখো 4/3 ইন্টু যেটা পড়ে থাকছে হাফ ইন্টু এখানে পড়ে আছে আই, এখানে পড়ে আছে ওমেগা ড্যাশ, তার কি স্কোয়ার হয়ে গেল, স্কোয়ার ওমেগা স্কোয়ার। তাহলে কে ড্যাশ এটা সমান আসছে 4/3, দেখো হাফ আই ওমেগা স্কোয়ার, তার ভ্যালু আবার কত, কে। তাহলে এটাকে আমরা লিখে দিলাম কত, কে। তাহলে আমরা কি কি পেলাম, প্রাথমিক গতিশক্তি পেলাম, অন্তিম গতিশক্তি পেলাম।
এবার এখানে জানতে চেয়েছে যে আবর্ত গতিশক্তি যেটা, সেটা দেখো অপশানগুলো দেখো, বৃদ্ধি পাবে তারপরে হ্রাস পাবে, সেগুলো দেওয়া আছে। তাহলে প্রথমে তার আবর্ত গতিশক্তি ছিল কত, কে, আর পরে আবর্ত গতিশক্তি কত হয়েছে, কে ড্যাশ। এবং দেখো কে ড্যাশের যে ভ্যালু সেটা কে এর তুলনায় কি বড়, কারণ এখানে দেখো 4/3 কে আছে। তাহলে নিশ্চয়ই আমরা এখান থেকে বুঝতে পারছি যে আবর্ত গতিশক্তির যে মান সেটা কি বৃদ্ধি পেয়েছে। তাহলে শতকরা কত বৃদ্ধি পেয়েছে সেটাই কি করব, আমরা ক্যালকুলেশন করব। তাহলে এবার এখানে দেখো, তাহলে শতকরা বৃদ্ধি, একটা জিনিস মনে রাখবে, শতকরা বৃদ্ধি মানে তোমার পরিবর্তন কতটা হলো, পরিবর্তন মানে দেখো পরে হয়েছে কে ড্যাশ, আর প্রথমে কত ছিল কে বাই কত, প্রাথমিকে কতটা ছিল ইন্টু 100। এটা ভালো করে মনে রাখবে, শতকরা পরিবর্তন মানে পরিবর্তন কতটা হলো বাই প্রাথমিকে কতটা ছিল ইন্টু 100। এবার দেখো পরিবর্তন কতটা হলো সেটা বৃদ্ধি হতে পারে, হ্রাসও হতে পারে। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি কে ড্যাশের ভ্যালু কে এর তুলনায় কি বেশি, তার মানে বৃদ্ধি হবে। আচ্ছা, কে ড্যাশের ভ্যালু কত আছে, 4/3 কে মাইনাস কে বাই কে ইন্টু 100। তাহলে উপরে কেটা কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে দেখো 4/3 মাইনাস 1 বাই নিচে আবার একটা কে ইন্টু কত 100। তাহলে কে কে কেটে গেল, 4/3 মাইনাস 1, এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো আসবে 1/3 ইন্টু এখানে কত 100, 100কে 3 দিয়ে যদি তুমি ডিভাইড করো তাহলে 33.3 এত পার্সেন্টেজ, 33.33%। তাহলে এখানে দেখো জড়তা এর যে আবর্ত গতিশক্তি, সে আবর্ত গতিশক্তি 33.3% কী হবে, বৃদ্ধি পাবে। তাহলে এটাই হচ্ছে এর উত্তর, ঠিক আছে। দেখে নাও ভালো করে, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, 3 নাম্বার, 4 নাম্বার, 9 নাম্বার, তারপরে একটু আগে আমরা দেখলাম 6 নাম্বার। প্রত্যেকটা এমসিকিউ কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। ভালো করে কিভাবে এর প্রবলেমগুলো আমরা সলিউশন সেটা দেখলাম। এবার তোমরা কি করবে, এই অ্যান্সারগুলো একটু মুখস্থ করে রাখার চেষ্টা করবে, যাতে তোমাদের পরীক্ষায় এত ক্যালকুলেশন না করতে হয়। তাতে কী হবে, তোমাদের টাইমটা সেভ হবে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে এর পরের যে ইম্পর্টেন্ট এমসিকিউ আছে সেগুলো হবে।